আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ই ফেব্রুয়ারি প্রকাশ, পৌঁছানো হবে বিভিন্ন দল ও গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কাছে, জানালেন আইন উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা কর্মকর্তাদের ৩০০ সেফ ডিপোজিট সাময়িক স্থগিত, অন্য ব্যাংকের লকারও খতিয়ে দেখবে দুদক। সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার প্রয়োজন, আবারও বলল বিএনপি। প্রতিটি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে আশা। জুলাই বিপ্লবে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে গণ অধিকার পরিষদের দাবি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপির উদ্যোগ। সময়মতো ক্যান্সার শনাক্ত ও যথাযথ চিকিৎসায় মৃত্যু হার কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা, প্রযুক্তি বান্ধব অবকাঠামো গড়ার তাগিদ। এবং বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার মুখোমুখি চিটাগং কিংস ও খুলনা টাইগার্স, ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ চট্টগ্রামে। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম হাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ৬ সংস্কার কমিশনের মেয়াদ শেষ হবে ৮ই ফেব্রুয়ারি। ওই দিনই প্রকাশিত হবে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন, এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমিশনের প্রতিবেদন বিভিন্ন দল ও গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। সংস্কার কমিশন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশন প্রধানদের বৈঠকে সব কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের সবশেষ কার্যক্রম তুলে ধরেন। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এরপর সব রাজনৈতিক দল ও সব পক্ষের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন, এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। আসিফ নজরুল বলেন, এই ৬টি কমিশন গঠন করা হয়েছিল সুষ্ঠু নির্বাচনের পথকে সামনে রেখে। একই সঙ্গে জরুরি রাষ্ট্র সংস্কারের মীমাংসার জন্যও কমিশনগুলো গঠন করা হয়েছিল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি মুখপাত্র জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের চিঠি পেয়ে ৩০০ সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। দুদক মহাপরিচালক জানিয়েছেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে এমন তথ্য পেলে প্রয়োজনে অন্য ব্যাংকের লকারও দেখা হবে। রিপোর্ট করছেন রোকসানা আমিন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় গত মাসে তার লকারে তল্লাশির অভিযান চালানোর সময় বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বেশ কিছু লকার সিলগালা অবস্থায় পায় দুদকের অনুসন্ধান দল। এসব লকারে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করছে দুদক। আপাতত নতুন বরাদ্দ না দেওয়া সহ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকারগুলো না খুলতে চিঠি দিয়েছে দুদক। লকার ফ্রিজের অনুরোধ জানিয়ে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের সই করা ওই চিঠিতে বলা হয়, ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দেওয়া হয়েছে। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত কথা বলেন দুদক মহাপরিচালক। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। আমরা মনে করছি যে এইগুলোতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধান দল থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। তবে লকার স্থগিত করা দুদকের এখতিয়ারভুক্ত কিনা এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের। দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর ক্ষমতা বলে আমাদের অনুসন্ধান দল এই পত্র লিখেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। অভিযোগ সংক্রান্তে যেখানে যেখানে প্রয়োজন হবে, শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে প্রয়োজন হলে সবখানেই যাব। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতের স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। প্রস্তাবগুলো তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই সব সংস্কার বাস্তবায়ন করতে পারবে। প্রতিটি সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আরও জানাচ্ছেন রাহুল রায়। রাষ্ট্রকাঠামো নির্মাণে প্রস্তাবিত ৩১ দফা নিয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করছে বিএনপি। গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রস্তাবনাও দিচ্ছে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্যে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষে বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। সংস্কার নিয়ে সবার মতামত নেওয়ার কথাও বলেন ডক্টর খন্দকার মোশাররফ। আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তিনি। গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় 19 টাকা প্রতি সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ পড়বে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চাঁদাবাজির কারণে রমজানে পণ্যের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানী কৃষি গবেষণা কাউন্সিলে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানকে ব্যবসায়ীরা যেন আয়ের মাস হিসেবে বিবেচনা না করেন, তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কৃষিতে গবেষণার কারণে আগাম পণ্য উৎপাদন ও প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। এটা ক্ষেত্রে আপনারও লোকজনকে সচেতন করবেন এবং আমাদের ক্ষেত্রে আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। নতুন ভোটার হতে নিবন্ধন করেছেন ৪৯,৭৬,৮৪৫ জন। মৃত ভোটার হিসেবে ১৫,২৭,৪২৪ জন বাদ পড়ছেন, যা শতকরা হিসাবে ১.৭৭%। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, নারী ভোটার আগের চেয়ে বেড়েছে, এবার ১৬ লাখ নারী নিবন্ধন করেছেন। ইসি সচিব জানান, চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও তালিকায় যুক্ত করা হবে। নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। অনলাইন ও আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধন করা যাবে। তবে ২০ জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা কোনো বাড়িতে না যাওয়ার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি আরও জানিয়েছেন, মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছর বয়সী কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য ইসির কাছে নেই। তবে কেউ জানালে কমিশন বিষয়টি খতিয়ে দেখবে। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বৃদ্ধির হার হচ্ছে ২.৪৪%, আর নতুন ভোটার নিবন্ধন হচ্ছে ১.৪৫% হারে এটা আমরা বেড়েছে। মৃত ভোটার কর্তনের পরিমাণ হচ্ছে আমাদের এখন পর্যন্ত ১৫,২৩,০০০। যে নতুন ভোটার অন্তর্ভুক্তির ব্যাপারে সংখ্যাটা আরও বাড়া উচিত ছিল কিনা, বা আমরা ডোর টু ডোর সবাইকে অ্যাড্রেস করতে পেরেছি কিনা, যদি পেরে থেকে থাকি ভালো, যদি না পেরে থেকে থাকি বা পাড়ার ক্ষেত্রে যে সমস্ত সীমাবদ্ধতা ছিল সেগুলোর আমরা তথ্য অনুসন্ধান করব। আপনারাও আমাদেরকে তথ্য দেবেন। অগাস্ট বিপ্লবের সময় গণহত্যার বিচার ও অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। রাজধানীতে সংবাদ সম্মেলনে সরকারের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব ও তাদের সহকারীদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানানো হয়। দলের সভাপতি নুরুল হক নূর সহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে ছিলেন। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান জানান নুরুল হক নূর। সমস্ত এসপি ডিসি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুরো আমলাতন্ত্র কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারিদের দখলে। তাহলে রাতারাতি একটি ইলেকশন হলে এই আমলাতন্ত্র দিয়ে কি ফেয়ার ইলেকশন সম্ভব? আমরা মনে করি প্রধান উপদেষ্টা যে তিনি তার মুখে যে দিন তারিখ দিয়েছেন সেটা যথেষ্ট সময়, এবং সেই সময়ের মধ্যে একটা ভালো নির্বাচন সম্ভব। কাজে সেই পর্যন্ত আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে। টঙ্গীর তুরাগ তীরে চলছে সুরায়ে নিজাম বা মাওলানা জুবায়ের অনুসারীদের ৩ দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবার বিশ্ব ইজতেমা হচ্ছে ৩ পর্বে। সোমবার জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নিতে তুরাগ তীরে আবারও জড়ো হয়েছেন হাজার হাজার মুসল্লি। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তাবলিগ জামাতের দেশ বিদেশের আলেমরা বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশ্যে। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের ২ পর্বের বিশ্ব ইজতেমা। ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তুরাগ তীরে আবার শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের ৩ দিনের বিশ্ব ইজতেমা। জন্মের পরপরই ছুঁড়ে ফেলা হলেও প্রাণে বেঁচে গেছে ২ নবজাতক। ডাস্টবিন আর রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল শিশু দুটোকে। পোকার আক্রমণে ক্ষত বিক্ষত হয়ে যায় তাদের ছোট্ট দেহ। পথচারীদের সাহায্যে তারা নতুন জীবন পেয়েছে। বেড়ে উঠছে ঢাকার মাতুয়াইলে শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। আলিয়াজগড়ের ক্যামেরায় ২ নবজাতকের কথা জানাচ্ছেন মোস্তফা মল্লিক। সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার মোড়ে জালাল টাওয়ারের পেছনে একটি ডাস্টবিন। ১ ফেব্রুয়ারি রাত ১০:৩০টার দিকে ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় পলিথিনের নড়াচড়ার শব্দ পান এক পথচারী। কাছে গিয়ে দেখতে পান নবজাতক একটি মেয়ে শিশু পড়ে আছে সেখানে। পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় মাতোয়াইলের শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। প্রায় ২ মাস আগে আরেক নবজাতককে পাওয়া যায় একটি হাসপাতালের দেয়ালের পাশে। ছেলে শিশুটিকে উদ্ধার করেন এক পথচারী। পোকার আক্রমণে মাত্র ৯০০ গ্রাম ওজনের শিশুটির চোখ দুটোও আক্রান্ত হয়। তাকেও নেওয়া হয় শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। মেয়েটির নাম রাখা হয় নাইলা,
যার অর্থ আল্লাহর রহমত পাওয়া। আর ছেলে শিশুটির নাম মুগ্ধ। তাপমাত্রা এতটাই কম ছিল যে তার গা যেন বরফ, সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠান্ডার কারণে তার নিউমোনিয়া হয়ে গেছে, মারাত্মক রকমের নিউমোনিয়া। অর্ধেক লাইফ সাপোর্ট, সিপ্যাপ যেটাকে বলা হয়, সিপ্যাপ লাইফ সাপোর্ট তাকে দেয়া লাগছে। এই চিকিৎসক বলছেন ফেলে দেয়া এমন নবজাতকের সংখ্যা বাড়ছে যা সমাজের জন্য মঙ্গলজনক নয়। এটা একটা সামাজিক অবক্ষয়, ব্যাধিতে পরিণত হয়েছে। 2016 সালের দিকে বাচ্চা হয়তো পেয়েছি বছর হয়তো একটা দুইটা, আর আপনি দেখেন যে গত 2 মাসের মধ্যে বাচ্চা অলরেডি 2টা আছে। আর কত জায়গায় আমার এখানে আর কত জায়গায় কয়টা আছে জানি না। সবার মানবিক আচরণে ধীরে ধীরে সুস্থ হচ্ছে ফুটফুটে শিশু দুটো। শিশু নাইলা এবং মুগ্ধকে যে অবস্থায় পাওয়া গিয়েছিল সেটা আসলে বর্ণনা করা একেবারেই অসম্ভব। সেরকম একটি জায়গা থেকে চিকিৎসক এবং সেবক সেবিকাদের নিবিড় পরিচর্যায় এখনও এই পৃথিবীতে লড়াই করে যাচ্ছে অবুঝ এই দুটি শিশু। চিকিৎসকরা এবং যারা তাকে পরিচর্যা করছে তারা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যেসব বাবা মায়ের কারণে পৃথিবীতে তারা আসলো, তারা কি আসলেই মা? তারা কি আসলেই কোনো শিশুর পিতা? এরকম ঘটনা যেন আর কখনোই না ঘটে, এমনই আর্জি চিকিৎসকদের সেবিকাদের। ঢাকার মাতোয়াইলের একটি নবজাতক হাসপাতাল থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল আই। বিশ্ব ক্যান্সার দিবস আজ। উন্নত বিশ্বে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করার মাধ্যমে যথাযথ চিকিৎসায় মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। বাংলাদেশেও এটি সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত রেডিয়েশন অনকোলজিস্ট বাংলাদেশি বিশেষজ্ঞ সাইফুল হক। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মাত্র 1 ঘন্টায় মানবদেহে জিনের পরিবর্তন দেখে ক্যান্সার শনাক্ত করা যায়। এজন্য প্রযুক্তি বান্ধব অবকাঠামোর উপর জোর দিয়েছেন তিনি। রিপোর্ট আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। সম্প্রতি জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের ওপর এক জরিপে দেখা গেছে দেশে মোট মৃত্যুর 12% ক্যান্সার জনিত। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পিটসবার্গ ইউপিএমসি হিউম্যান ক্যান্সার সেন্টারের মেডিকেল ফিজিক্সের পরিচালক অধ্যাপক সাইফুল হক ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছেন। জাতীয়ভাবে কর্মপরিকল্পনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। Look at the policies and change the policies so that we can address these problems. এই রেডিয়েশন অনকোলজিস্ট বলেছেন, ক্যান্সার নিরাময়ের জন্য সময়মতো শনাক্ত হওয়া জরুরি। এর জন্য ঢাকার বাইরে প্রত্যন্তেও ক্যান্সার শনাক্তের ব্যবস্থা করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পয়েন্ট অফ কেয়ার ডিভাইস আছে, যেটা বিভিন্ন ইকুইপমেন্ট আছে, যেটা নিয়ে আপনার কোন রোগীর টেস্ট করলে 1 ঘন্টার ভিতরে বোঝা যাবে তার কোনো ক্যান্সার আছে কিনা। যখন টেস্ট করার 1 ঘন্টার ভিতরে আপনার কিন্তু একটা রেজাল্ট চলে আসবে। ক্যান্সার শনাক্ত ও চিকিৎসায় প্রযুক্তি নির্ভর তথ্য ও জ্ঞান নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে প্রফেসর সাইফুল হক ভূষিত হয়েছেন স্বেচ্ছাসেবায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ইউএস প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে। আপনার ক্যান্সারের গ্লোবালি সারা দুনিয়াতে যে কাজ করেছি to really improve the cancer care, তারপর ধরেন এডুকেশন, ট্রেনিং, রিসার্চ, এগুলো যে বিভিন্ন কাজ করেছি তারই হয়তো একটা রেকগনিশন। নিজ দেশের প্রত্যন্ত এলাকায় ক্যান্সার শনাক্ত ও চিকিৎসা সহজলভ্য করা এবং চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে সরকারের সাথে কাজ করার উদ্যোগ নিয়েছেন গ্লোবাল হেলথ ক্যাটালিস্টের কর্ণধার অধ্যাপক সাইফুল হক। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। অবনীকুশে বইমেলার ৪র্থ দিনে এসেছে নতুন নতুন বই, সাহিত্য, কবিতা, দর্শন সহ বিভিন্ন বই ছিল স্টলগুলোতে। আরো জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। অমর একুশে বইমেলা হয়ে উঠেছে পাঠক, লেখক, প্রকাশকদের মিলন মেলা। কেউ কিনছেন বই, কেউ বা দেখছেন, আবার মেলায় প্রিয়জনের সাথে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। বইমেলায় এসেছে কথাসাহিত্যিক ও নাট্যকার ফেরদৌস হাসানের আত্মজৈবনিক বই পাতকি।
অটোবায়োগ্রাফিকেও বলতে পারে, আত্মজৈবনিক, অথবা কেউ ডকু ফিকশন বলতে পারে। তবে এটা একটা ট্রাভেল আছে একটা, ঠিক আছে, চিত্রা নদী দিয়ে, ভৈরবে দিয়ে, রূপসা দিয়ে, পশুর দিয়ে, নবগঙ্গা দিয়ে, অনেক। ইসলামী ছাত্র শিবিরের স্টল আইসিএস প্রকাশনী উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি। আশা করছি সামনের দিনে আমাদের সবার বাংলাদেশের যে কনসেপ্ট এবং সকলের সম্মিলিত প্রয়াসে একটি মেধা এবং সততার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠবে। শরীরচর্চা, কবিতা ও গল্প নিয়ে নতুন লেখকদের বই এসেছে এবারের মেলায়। এই বইটা মূলত মানব সম্প্রদায়ের যে পজিটিভ এবং নেগেটিভ যে মেন্টালিটি, এটাকে প্রতিস্থাপন করে নতুনভাবে নিজের দেহ এবং মনের সাথে একটা পজিটিভ এনার্জি নিয়ে একটা ব্যায়ামের ফর্মুলা তৈরি করা হয়েছে। যে পৃথিবীতে বেঁচে থাকার লড়াই মানুষের যে কঠিন লড়াই এবং প্রতিনিয়ত বিভিন্ন সময় যে দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার মুখোমুখি হতে হয়, সেটাকে আমি কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। ঘটনা অঘটনার বৈশ্বিক চিত্রগুলো নবরূপ কাব্য গল্পগ্রন্থে এখানে প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায় এখন পর্যন্ত নতুন বই এসেছে 92টি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে আই স্পোর্টস। সংবাদ এই পর্যায়ে খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই বিপিএল এর আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল সিজন 11-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। মিরপুরের হোম অফ ক্রিকেটে বুধবার সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচ। আসরের দুর্দান্ত ছন্দে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে চট্টগ্রাম কিংস। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হারলেও ফাইনালের ওঠার আরেকটি সুযোগ চট্টগ্রামের সামনে। চট্টগ্রামের ওপেনার পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারি আছেন ছন্দে। এলিমিনেটরে শক্তিশালী রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ওপেনার নাইম শেখ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। একই সাথে বাংলাদেশ ভারত ম্যাচ সহ আরও 2-1টি ম্যাচের টিকিটের প্রতি দর্শক আগ্রহ ছিল তুমুল। সেগুলো কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে। 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে 8 দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। মূল আয়োজক পাকিস্তান হলেও এটি হাইব্রিড মডেলের টুর্নামেন্ট। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 23 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের 2 ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান। এর আগে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প বিপিএল শেষ হওয়ার পরপরই শুরু হচ্ছে। জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি। সেক্ষেত্রে আগের রাতে বিপিএল এর ফাইনালে অংশ নেওয়া ক্রিকেটাররা হয়তো বিশ্রামে থাকবেন, তবে বাকিরা অংশ নেবেন ক্যাম্পে। প্রাথমিক ক্যাম্পে পরীক্ষিত এবং স্কোয়াডের ক্রিকেটাররা তো থাকবেনই, তাদের পাশাপাশি উঠতি এবং সদ্য শেষ হওয়া বিপিএলে সারা জাগানো ক্রিকেটারদেরও ডাকা হয়েছে কোচ ফিল সিমন্সের ক্যাম্পে। হাইব্রিড মডেলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 13 ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি হাসিবের কাছে। রাহুল, আপনাকে ধন্যবাদ। আই স্পোর্টসে রাহুল রায় জানাচ্ছিলেন খেলাধুলার সর্বশেষ খবর। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। প্রয়াত সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসকে স্মরণ করলেন বিজিএমই এর সাবেক সভাপতিরা। সম্মিলিত পরিষদের আয়োজন হলেও স্মরণ সভায় যোগ দেন তৈরি পোশাক মালিকদের সংগঠনটির আরেক ফোরাম থেকে নির্বাচিত সাবেক সভাপতিরাও। দিয়াবাড়িতে বিজিএমইএ ভবনের মিলনায়তনে শোক সভায় ড্রাগন গ্রুপের প্রতিষ্ঠাতা মোস্তফা গোলাম কুদ্দুসের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সহকর্মী, বন্ধু, স্বজন এবং পরিবারের সদস্যরা। গার্মেন্টস শিল্প, বিশেষ করে সোয়েটার খাতের বিকাশে তার অসামান্য অবদান শ্রদ্ধায় স্মরণ করেন সবাই। একজন পিতা এবং নেতা হিসেবে প্রয়াত সভাপতির পারিবারিক দিকগুলো নিয়ে কথা বলেন তার সন্তানেরা।
প্রায় 1 মাস এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে 25শে জানুয়ারি ভোরে মারা যান সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্সের এই প্রতিষ্ঠাতা। আজকে আমার মনে হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমি ছিলাম, আমি ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখন আমার মনে হয় উনি আমাকে ডাকে আপনি কই ওই লোকের বিকালের ভাষায় আমাকে খুঁজতে বলতে আপনি কই আমি কেন আসেন একসাথে ভাত খাবো, তা আর তো ভাত খাওয়া হবে না, শুধু কষ্টই হবে আর কষ্ট করেই মনে করবো, কষ্টকেই মনে হবে। আমাদের বন্ধুত্বের কোথায় শিল্পে অনেকের সাথে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, সবার সাথে বন্ধুত্ব এই হয় না। দেখছেন চ্যানেলের সংবাদ, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নতুন বাংলাদেশ গড়তে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পবিত্র উমরা পালন করতে যাওয়ার সময় জেদ্দা বিমানবন্দরে তাকে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতাকর্মীরা অভ্যর্থনা জানান। সে সময় তিনি এ আহ্বান জানান। সে সময় ছিলেন আব্দুল মান্নান, মনিরুজ্জামান তপন, নুরুল আমিন, জহির আহমেদ, মোফাজ্জল হোসেন স্বপন, টিপু, নাজমুল ও অন্যরা। কক্সবাজারে 5 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করে তার বিকল্প হিসেবে পাটের ব্যবহার কিভাবে চারদিকে ছড়িয়ে দেওয়া যায় সেটি নিয়ে কাজ করছে। মঙ্গলবার রাতে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তরের পরিচালক সত্যকাম সেন, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ ও অন্যরা। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 34টি স্টল স্থান পেয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এ মেলা চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বর্তমান সরকার পলিথিন একবার ব্যবহারযোগ্য পলিথিনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং পরিবেশ মন্ত্রণালয় বিশেষ করে পরিবেশ উপদেষ্টা এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী এবং আমরা একত্রে কাজ করছি কিভাবে এই পণ্যের ব্যবহারকে আমরা আরও বাড়াতে পারি এবং পলিথিনকে আমাদের সমাজ থেকে আমরা একবার ব্যবহারযোগ্য যে পলিথিন সেটাকে আমরা কিভাবে একবারে বের করে দিতে পারি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে রংপুরে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বিকেলে 5 দিনের রিমান্ড শেষে তাকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 আদালতে নেওয়া হলে আসামি পক্ষের আইনজীবী নুরুজ্জামান আহমেদের জামিন আবেদন করেন। আদালতের বিচারক আবেদন না মঞ্জুর করে নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 31 জানুয়ারি রাতে নগরীর সেন্ট্রাল রোডের এক বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। এবারে জানাবো নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের পণ্যে আরোপ করা অতিরিক্ত 10% শুল্ক কার্যকর হয়েছে। চীনও পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল আমদানিতে 10% শুল্ক আরোপ করেছে। মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে কানাডা ও মেক্সিকোর শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকো প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের কয়েক দফা ফোন আলাপের পর এ সমঝোতা হয়। এই সমঝোতায় কানাডা ও মেক্সিকো সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও মাদক পাচার রোধে পদক্ষেপ নিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন করবেন শেইনবাউম। উত্তর কানাডার সীমান্তে সেনা মোতায়েনে রাজি হয়েছেন ট্রুডো। সম্প্রতি কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। অন্যান্য সৌন্দর্য উপকরণের পাশাপাশি এবার বাজারে সিরাম নিয়ে এলো গ্লো অ্যান্ড লাভলি। ত্বককে আরো সুন্দর ও বহনীয় করতে এই উপকরণটি আরো সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।
রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রোডাক্টের লঞ্চিং করা হয়। উপস্থিত ছিলেন গ্লো অ্যান্ড লাভলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী সাবিলা নূর সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ঝাঁক তারকারা, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে নানাভাবে দর্শক শ্রোতাদের অনুপ্রাণিত করে। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলা বাগেরহাটে ৩০০ বিঘা জমিতে প্রথমবারের মতো শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে ১০২ জাতের ধান চাষ। এ পদ্ধতিতে স্বাভাবিকের চেয়ে অর্ধেক খরচে চাষিরা ফসল ঘরে তুলতে পারবেন। এ নিয়ে চাষিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। বাগেরহাট প্রতিনিধি তথ্য বিরচিত রিপোর্ট করছেন আল মুকসিদ। উপজেলা কৃষি অফিসের তদারকিতে মোড়লগঞ্জে প্রথমবারের মতো বাস্তবায়ন হচ্ছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ। এ পদ্ধতিতে বীজ বপন থেকে শুরু করে তার ফসল তোলা পর্যন্ত চাষাবাদের প্রতিটি ধাপে কৃষি প্রযুক্তির ব্যবহার করা হয়। শ্রমিক সংকটের কারণে এই পদ্ধতির চাহিদা দিন দিন বাড়ছে। এখন কিষাণ পাওয়া যায় না, কিষাণ পাইলে ৭০০ টাকা করে একজন এবং ৩ বেলা খাইতে দেওয়া লাগে। আমরা মেশিন দিয়ে একদিনে ৭ একর জায়গা লাগাইতে পারি। এটা আমাদের সাশ্রয় হবে এবং আর্থিক অনেক সাশ্রয় পাবো আমরা যে লাভবান হবো অবশ্যই। আর এটা মনে করেন শ্রমিকও বাঁচাচ্ছে, তো অনেকটা সাশ্রয় হচ্ছে আমাদের। বীজ ভালো, ধান ভালো হয়, বীজ ভালো সামনে আরো বেশি হবে। ভর্তুকি দিয়ে সরকারিভাবে মোড়লগঞ্জের সমতল জমির মালিকদের একসাথে করে সমলয় পদ্ধতি চালু করেছে কৃষি বিভাগ। কৃষককে খরচ করার জন্য দিয়েছে এবং আমরা লাগাবো, সেই সাথে হচ্ছে পরবর্তীতে আমরা তাদের ধানগুলো আবার কেটেও দেবো। কেটে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে হচ্ছে এই ধানগুলো কাটা হবে। সরকার এক একজন কৃষকের জন্য মানে এক একজন না হচ্ছে 1 একরে হচ্ছে আমাদের হচ্ছে ২৭,৩৭৪ টাকা করে খরচ। কৃষি সংশ্লিষ্টরা বলছে এ পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে ১৫০ দিনের মধ্যে কৃষক ফসল ঘরে তুলতে পারেন। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ প্রতিবেশ রক্ষাসহ আর্ত মানবতার সেবার প্রত্যয় হৃদয়ে ধারণ করে সার্বিক সচেষ্টতার লক্ষ্যে উদযাপিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের বার্ষিকী। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও টেকসই উন্নয়নে জোর দিয়েছেন বিশেষজনরা। রিপোর্ট করছেন চৌধুরী ফরিদ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হুমকিতে নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা। সংকট থেকে উত্তরণে বৈশ্বিক নানা উদ্যোগের পাশাপাশি কাজ করে যাচ্ছে শতাব্দী প্রাচীন সেবামূলক সংস্থা লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ১৬তম শাটার অ্যানিভার্সারিতে উঠে এলো ধরিত্রী রক্ষায় কার্যকর ও সমন্বিত উদ্যোগের বার্তা। বাংলাদেশ সেবা কর্মের মধ্যে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। সুবিশাল হোক আপনাদের সেবার পরিধি। লায়ন্সের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা মানব সেবা ও টেকসই উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের লায়ন্সের জনক লায়ন এমআর সিদ্দিকীকে আরো স্মরণ করছি ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন শামসুন্নাহার গভর্নর এমজেএফকে। আমাদের গুড লায়ন্স তারা ডিস্ট্রিক্টকে পরিচালনার মতো নেতৃত্ব নেওয়ার মতো যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা আগ্রহ প্রকাশ করেছেন। বৃক্ষরোপণে কাজ করি সেটা একটা, তারপর বীজ ক্লিনিক করি নানা রকম। কিন্তু আমরা এখন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক এমিশন, এই ধরনের কাজগুলিতে টেকসইভাবে কাজ করতে চাই। পরিবেশের প্রতি আরো বেশি যত্নশীল হই, আমরা যেন গাছ না কাটি, আমরা যেখানে সেখানে আমরা যেন পলিথিনের ব্যবহারটা কমিয়ে আনি। সে সময় ক্লাব প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন্নাহার রহমানকে বিশেষভাবে স্মরণের পাশাপাশি সুবিধা বঞ্চিত 18 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে সহায়তা প্রদান করা হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জানাবো ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICMAB সদস্যদের জন্য কো ব্র্যান্ডেড ভার্টিক্যাল মাস্টার কার্ড ক্রেডিট কার্ড চালু করেছে ঢাকা ব্যাংক। রাজধানীতে এক অনুষ্ঠানে এই কার্ড চালু করা হয়।
বার্ষিক ফি মওকুফ সুবিধার পাশাপাশি এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে যতবার খুশি ততবার বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। এছাড়াও বিমানবন্দরের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসও উপভোগ করা যাবে। কার্ড হোল্ডারদের জন্য রয়েছে মাস্টার কার্ড লাউঞ্জ কি প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের 120টি দেশের 1300টির বেশি বিমানবন্দরের লাউঞ্জ সুবিধা। 5 তারকা হোটেলে একটি কিনলে একটি ফ্রি অফার ও সর্বোচ্চ 40 লাখ টাকার বীমা সুবিধা সহ পাবেন কুইন্টুপল ক্রেডিট শিল্ড প্রোগ্রামের সুবিধা সহ অন্যান্য সেবা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়া পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর এম মাসুর রিয়াজ, ICMAB এর সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও অন্যরা। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ট্যাপ আউট ফিটনেসের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। রাজধানীর রামপুরায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে চুক্তি সই হয়। অনুষ্ঠানে চার্টার্ড লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ADC SM সাইদ হোসেন এবং ট্যাপ আউট ফিটনেসের ম্যানেজার মাহাদি ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এছাড়াও চার্টার্ড লাইফের সিনিয়র ম্যানেজার মির্জা মোহাম্মদ নবির উদ্দিন ও এক্সিকিউটিভ অফিসার ইকরামুল ইসলাম এবং ট্যাপ আউট ফিটনেসের সেলস ও মার্কেটিং ম্যানেজার নাজিয়া আফরিন উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় ট্যাপ আউট ফিটনেসের সদস্যগণ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স থেকে গ্রুপ বীমা সুবিধা ভোগ করবেন। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর জানিয়ে ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় ইস্টার্ন রিফাইনারির সাবেক MD ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের বাড়িতে দিনে দুপুরে ডাকাতির চেষ্টা চলে। এ সময় লোকমান হোসেন ও তার স্ত্রীকে বেঁধে জিম্মি করে ডাকাতরা। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে 2 ডাকাত আটক হয়। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ভিডিওচিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। সকাল 10টা থেকে 11টার মধ্যে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ এলাকার বাড়িতে ইস্টার্ন রিফাইনারির সাবেক MD ইঞ্জিনিয়ার লোকমান হোসেন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। এই সময় তাদের আর্তচিৎকার শুনে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে যৌথভাবে উদ্ধার অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। নিচে 2টা ছেলে আসছিল, 2টা দূর মারছে। একটারে আমরা সবাই মিলে দূরে ধরছি, ধরে ওটাকে ভিতরে বেঁধে রাখছিল। একজন বিক্ষোভ মহিলা বয়স্ক, উনি এখানে দাঁড়ায় এরা চিল্লাইতেছে, মানে মহিলাদেরকে বাঁচাও। তখন আমরা আরো 4জন লোক, প্রত্যেক লোক ছিল, আসি এরা সিআইডিকে বলছি। ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানে 2 ডাকাতকে আটক করা হয়, অন্যরা পালিয়ে যায়। অভিযানের এক পর্যায়ে বিস্ফোরণ ঘটানো হয় সাউন্ড গ্রেনেড। ডাকাতদের মধ্যে কয়েকজন ওই বাসায় কাজ করতেন বলে জানান পুলিশ কর্মকর্তারা। ওরা কতজন তাকে আমরা এখন বিস্তারিত নিয়ে নাই, কিন্তু ভিকটিম লোকমানকে ওরা করছিল, অপহরণ করে রাখছিল। এখন আমরা ভিকটিমের সাথে বিস্তারিত কথা বলতে পারি না, এখানে কি হয়েছে না হয়েছে, ভিকটিম কি যেহেতু একটু ইনজুরি হয়েছে, একটু ইনফরমেশন পাইছি, বিস্তারিত আসামির সাথে কথা বলে জানাইতে হবে। তো আমরা একটা দরজা ভেঙে মোটামুটি তাদের বেডরুমে ঢুকি, দেখি যে ওখানে মোটামুটি রক্তপাত হয়েছে। পরে আমি এরা আবার বাথরুমে ঢুকে যাই। ওয়াশরুম যখন ঢুকে যাই তখন আমি মনে হচ্ছে যে কোনো আবার যদি লাইফ থ্রেট থাকে, তখন আমি ডিসারকে বলে সোয়াট কল করি। গুরুতর আহত ইঞ্জিনিয়ার লোকমান হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। শুরু হচ্ছে ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো আকিস টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং এর 2য় সিজন। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। এবারের সিজনে অংশগ্রহণ করে যিনি প্লেটিং মাস্টার হবেন তিনি জিতে নেবেন 10 লাখ টাকার অর্থ পুরস্কার। এছাড়াও প্রথম রানার আপ জিতবেন 5 লাখ টাকা, দ্বিতীয় রানার আপ 3 লাখ টাকা এবং শীর্ষ 30 প্রতিযোগী পাবেন ক্রেস্ট সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিস টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেট সহ 20 লাখ টাকার পুরস্কার। সে সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিস বশির গ্রুপের হেড অফ মার্কেটিং শাহরিয়ার জামান এবং চিফ অপারেটিং অফিসার খোরশেদ আলম ও আকিস টেবিলওয়্যারের কর্মকর্তারা। ভিন্নধর্মী এই রিয়েলিটি শো এর 2য় সিজনটি চ্যানেল আই, NTV ও দীপ্ত টেলিভিশনে দেখা যাবে।
মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার এলাকায় 6টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করে 101 কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি বলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল সমূহ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংবাদে এই পর্যায়ে আরো একবার নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আরো একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সহযোগিতায় দেশের সম্ভাবনাময় কৃষি পর্যটন প্রসারে করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। ইনবাউন্ড ও ডোমেস্টিক ট্যুরিজমে নিয়োজিত ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেল প্রতিনিধি, ফুল উৎপাদনকারী ও ফুল ব্যবসায়ের সাথে জড়িত অংশীজনরা কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন নেদারল্যান্ডসের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সার্ভিস বিশেষজ্ঞ হস্র বখোল্ড। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ ICASBর সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ চাহিদা বিবেচনা করে নতুন একটি কো ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে ইস্টার্ন ব্যাংক। সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে প্লাটিনাম এবং সিগনেচার এই দুই ধরনের কার্ড উদ্বোধন করেন অতিথিরা। আয়োজকরা জানান, নতুন এই কার্ডে বেশ কিছু অতিরিক্ত সুবিধা যুক্ত করা হয়েছে। এই কার্ডটি সুরক্ষিত এবং অধিকতর গ্রাহক বান্ধব। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, ICSB এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট M নুরুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাবো খেলার খবর। ফ্রেশ আটা, ময়দা, সুজি, সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট 8ই ফেব্রুয়ারি প্রকাশ, পৌঁছানো হবে বিভিন্ন দল ও গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কাছে, জানালেন আইন উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা কর্মকর্তাদের 300 সেফ ডিপোজিট সাময়িক স্থগিত, অন্য ব্যাংকের লকারও খতিয়ে দেখবে দুদক। সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার প্রয়োজন আবারও বলল বিএনপি। প্রতিটি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে আশা। জুলাই বিপ্লবে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজধানী নিষিদ্ধে গণ অধিকার পরিষদের দাবি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপির উদ্যোগ। সময়মতো ক্যান্সার শনাক্ত, যথাযথ চিকিৎসায় মৃত্যুহার কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তি বান্ধব অবকাঠামো গড়ার তাগিদ। এবং বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার মুখোমুখি চিটাগং কিংস ও খুলনা টাইগার্স, ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ চট্টগ্রামে। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।